আমরা ধরেন গত ক্লাসে ওই দুই তিনটে এক্সটেনশন নিয়ে পড়ালেখা করেছিলাম আর কি, হ্যাঁ। এগুলা ছোটখাটো বিষয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আর কি, হ্যাঁ, যে কারণে একটু ছোট ছোট আলোচনা করা দরকার। না করলেও সমস্যা নেই, হ্যাঁ। আজকে একটা ভিডিও দিব যে এআই যদি সবকিছু করে দেয় তাহলে তো আপনার কোনো কিছু শেখার দরকার নেই, এরকম কি? এরকম একটা ভিডিও দিব আসলে কি করা দরকার। যাই হোক, মূলত হলো এআই এর কারণে আসলে আমাদেরকে আরো ইন ডেপথ শেখা লাগতেছে আর কি, না হলে সমস্যা। তো এটা বুঝতে পারবেন আরো কিছুদিন গেলে আর কি, হ্যাঁ। আর একটা ঘোষণা দিই যে আর্জেন্ট বেসিস, মানে আজকালকের মধ্যে জয়েন করতে পারবে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাড এক্সপার্ট। একটু অভিজ্ঞতা আছে আর কি, যদি থাকে তাহলে একটু যোগাযোগ করে আর কি, হ্যাঁ। আচ্ছা, আহ সেম ভাবে আমরা একটু অ্যাসেটে যাই। আহ শীট দেখে নিন আর কি, ওই একই শীট, হ্যাঁ। তো আমরা ধরেন পড়েছিলাম সাইট লিঙ্ক, কল আউট আর স্ট্রাকচার স্নিপেট আর কি, ঠিক আছে স্যার। দুইটা সহজ জিনিস আছে, লোকেশন আর অ্যাফিলিয়েট লোকেশন। এটা একটু আলোচনা করে ফেলি, সহজ হবে আর দেখতে কেমন দেখা যায় সেটা একটু দেখি। আগের মতোই আছে, ইয়ার হয় নাই আর কি। এই যে আহ এটা তো মূল অ্যাড, মূল অ্যাডের সাথে যে লোকেশনটা দেখাচ্ছে আর কি, হ্যাঁ? তো লোকেশন এক্সটেনশনটা হলো যে যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে আর কি, হ্যাঁ। যেমন ধরেন আড়ং, আড়ং এ অনলাইনেও সেল হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার হচ্ছে ওদের ফিজিক্যাল স্টোরও আছে। তো ধরেন আড়ং এর ঢাকা শহরে ধরেন 20-25টা আউটলেট আছে। তো ধানমন্ডিতে আউটলেট আছে, বসুন্ধরাতে আউটলেট আছে, যমুনাতে আছে, তাই না, বাসাবোতে আছে, মিরপুরে আছে, বনানীতে আছে। এখন ধরেন যে কেউ ধরেন লিখে সার্চ দিল যে আড়ং পাঞ্জাবি, অথবা আড়ং পাঞ্জাব, আড়ং ঈদ কালেকশন নিয়ার মি, এই টাইপের কথাবার্তা লিখে সার্চ দিল। তো কেউ যদি ধরো তোমার উত্তরা থেকে সার্চ দেয়, তাহলে সে উত্তরার এরকম লোকেশনটা পাবে, এবং ওখানে ধরো ক্লিক করলে তার ওই ডিরেকশনে নিয়ে যাবে, যেটা আমরা ম্যাপে ডিরেকশন দিয়ে যায়। অ্যাজ ওয়েল এজ ধরো কেউ যদি ধানমন্ডি থেকে আড়ং এর এরকম কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তাহলে সে হচ্ছে যে এখানে ওই ধানমন্ডির অ্যাড্রেসটা দেখতে পারবে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এটা আমরা আসলে কিভাবে করি সেটা একটু বোঝার চেষ্টা করি আর কি। তো এখানে দুইটা লোকেশন আছে, যখন ধরেন আমরা অ্যাসেট থেকে লোকেশন এক্সটেনশনে গেলাম। একটা হচ্ছে যে লোকেশন এক্সটেনশন দুই প্রকার, আগে দুইটা ছিল আলাদা আলাদা, এখন দেখে যাই করছে লোকেশনের মধ্যে। একটা হচ্ছে আওয়ার লোকেশন, একটা হচ্ছে অ্যাফিলিয়েট লোকেশন দিছে আর কি। তো আওয়ার লোকেশন বলতে বুঝাইলাম যে যদি আড়ং ধরো অ্যাডভার্টাইজ করতেছে, তো আড়ং এর যতগুলো আউটলেট আছে সে অ্যাড্রেস গুলো দেয়া আছে, কিভাবে দেয়া আছে আমি আসতেছি পরে। যে যেখান থেকে সার্চ দিচ্ছে সেই ধরনের লোকেশন দেখতেছে আর কি। আর অ্যাফিলিয়েট লোকেশনটা হলো যে যেমন ধরো যে ওদের কি বলে, ওয়ালটন। ওয়ালটন বাংলাদেশে বিজনেস করে ধরো তোমার ডিলারশিপ মডেলে। তো ওর ডিলারের যে আউটলেট গুলো আছে, সেখানে দেখবেন যে সব কিছু ওয়ালটনের, হ্যাঁ। ওদের একদম ওই ঢুকতেই ব্যানার, মানে উপরে যে ইয়াটা থাকে, সাইনেজ বলো, ব্যানার বলো, যাই বলো, বলো, ওইখান থেকে শুরু করে ওই ওয়ালটনের ওই আউটলেটটার মধ্যে ওয়ালটনের প্রোডাক্ট বা সবকিছু ওয়ালটন, এই ব্র্যান্ডিং ট্যান্ডিং গুলো ওয়ালটন করে দেয়। কার জন্য করে দেয়? যে ওয়ালটনের ওই ডিলারশিপটা নেই, মানে দোকান দেখে বোঝার মতো উপায় নাই এটা কি ওয়ালটনের নাকি ওই ডিলারের, ব্যাপারটা এরকমই। যদিও এক অর্থে ধরো ওয়ালটনেরই, যেহেতু ওয়ালটনের ডিলারশিপ কিনছে আর কি। তো অ্যাফিলিয়েট লোকেশনে যেটা হয় বা
ডিলারশিপ মডেলে যেটা হয় যে প্রোডাক্ট সেল করে দিলেও একটা পার্সেন্টেজ পায়, অথবা ওদের একটা টার্গেট থাকে যে ভাই তুমি বছরে ওয়ালটন ফ্রিজ যদি 50 লাখ টাকা সেল করো তাহলে তুমি 5 লাখ টাকা ইয়া পাবো। এই ব্যাপার স্যাপার থাকে আর কি। ঠিক আছে স্যার, এরকম সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে থাকতে পারে, এরকম ইয়া থাকে। তার মানে হচ্ছে যে আউটলেটটা ডিলারের, পুরো ব্র্যান্ডিংটা করে দেয় ওয়ালটন, এবং মার্কেটিংটাও কে করে? ওয়ালটনই কিন্তু করে দেয়, তাই না? কোনো ডিলার কিন্তু ইয়া করে না, কোনো ডিলার কিন্তু মার্কেটিং করে, ওয়ালটনই করে দেয়। এই ধরনের বিজনেস মডেল গুলোকে ধরো আমরা অ্যাফিলিয়েট লোকেশন বলতে পারি আর কি। ঠিক আছে স্যার? তার মানে হচ্ছে যে হ্যাঁ, ওয়ালটন নিজস্ব কিন্তু বেশ কিছু শপ থাকে, কিন্তু ম্যাক্সিমামই ডিলারশিপ পয়েন্ট থেকে নিতে হয় আর কি। তার মানে হলো আওয়ার লোকেশনটা মানে হলো যে বিজনেসের নিজস্ব আউটলেট আছে, আর অ্যাফিলিয়েট লোকেশনটা হলো যে বিজনেস ডিলারশিপ মডেলে বিজনেস করতেছে, ডিলারের আউটলেটটারে সে ব্র্যান্ডিং করে দেয়, যে যে যার কাজ করতেছে, যেমন ওয়ালটনের। এই আর কি, ওখানে পার্সেন্টেজ মডেল এরকম যায়। তো ওরা যখন মার্কেটিং করে, মার্কেটিংটা করে কে? ওই ডিলার নাকি ওয়ালটন? ওয়ালটন নিজেই করে। ওয়ালটন তখন ওই ডিলারশিপ মডেলগুলো গুগল অ্যাডস এর সাথে ইন্টিগ্রেট করে, যে যে এরিয়া থেকে সার্চ দেয় সে সেই এরিয়ার লোকেশন দেখতে পায়। যদি এই ধরনের বিজনেসের সাথে কাজ না করেন, চাকরি বাকরি, তাহলে হয়তো সারা জীবনে ওই অ্যাফিলিয়েট লোকেশন ব্যবহার করতে হবে না আর কি। বা আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, ধরেন আপনি 1,000 টাকা গুগল অ্যাডস এর কাজ করলেও হয়তো এই লোকেশন এক্সটেনশন আপনার ব্যবহার করতে হবে না, কারণ এই বিজনেস গুলো স্মল মিডিয়াম, তারা অনলাইন বেসড বিজনেসই করে আর কি। তারপরেও আমাদের একটু শিখিয়ে রাখা হয়। ঠিক আছে স্যার, যে কারণে এটা আলোচনা করলাম। তাহলে আওয়ার লোকেশন মানে হলো যে ওই বিজনেস নিজেই অ্যাড্রান করবে, এবং তার যদি ফিজিক্যাল আউটলেট থাকে নিজের, তাহলে আওয়ার লোকেশন ব্যবহার করবে। আর যারা হচ্ছে এই ডিলারশিপ মডেলে বিজনেস করে, যারা মার্কেটিং করে কোম্পানি, কিন্তু বিভিন্ন ডিলার পয়েন্টে তাদের প্রোডাক্ট থাকে, ওই ডিলার পয়েন্ট গুলো হচ্ছে যে ওই বিজনেসের জন্য অ্যাফিলিয়েট লোকেশন। ঠিক আছে স্যার? এই আর কি। কিভাবে করতে হয় এটা আমি দেখাতে পারছি না, এই ধরেন আর কি। কি হয় আসলে ব্যাপারটা, আমরা জাস্ট হচ্ছে যে ধরেন আমি যদি আহ ধরেন আমরা স্কিল আপার লিখে যদি একটু সার্চ দিই, তাহলে দেখবেন যে আমাদের এখানে মোটামুটি একটা স্কিল আপার একটা ইয়া দেখাচ্ছে আর কি, তাই না? এই যে স্কিল আপারের একটা লোকেশন দেখাচ্ছে আর কি। এটা আমরা কিভাবে করি ভাই? ওই যে আমরা গুগল মাই বিজনেসে, বা লোকাল লিস্টিং যাকে বলে এসইওর ভাষায়, গুগল মাই বিজনেসে আমরা হচ্ছে যে এই লোকেশন গুলো অ্যাড করে রাখি আর কি। যদি আপনার অনেকগুলো লোকেশন হয়, আপনি গুগল মাই বিজনেস এর মধ্যে অনেকগুলো লোকেশন অ্যাড করে রাখেন, সেটা আবার অ্যাপ্রুভ হয়। এখন আমাদের শুধু যেটা করতে হয় সেটা হলো যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট যে মেল আইডিতে, যদি সেই মেল আইডিতে ইয়া থাকে, যদি সেই মেল আইডিতেই, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে মেল আইডিতে, সেই মেল আইডিতেই যদি হচ্ছে আপনার এই গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্ট থাকে, তাহলে জাস্ট এটা করে দিলেই কাহিনী শেষ। আর যদি হচ্ছে যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট একটা মেল আইডিতে, আরেকটা মেল আইডিতে আপনি গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্ট করেছেন, তখন জাস্ট হচ্ছে যে এই রিকোয়েস্ট সেন্ড করে মেল আইডি দিলে ওখানে একটা, ওই মেল একটা মেল যাবে, একসেপ্ট করার সাথে সাথে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে ওই গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টটা ইন্টিগ্রেট হয়ে যাবে। তখন যখন আপনি লোকেশন সিলেক্ট করেন, তখন আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আমি আপাতত ধরেন এই স্কিল অ্যাপারের যেটা আছে, যেহেতু আমরা স্কিল অ্যাপার ডট কম দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলেছি, এবং হচ্ছে যে আমাদের স্কিল অ্যাপার ডট কম এই হচ্ছে যে গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টে সব পাইছে আর কি। ঠিক আছে, আমরা এটা সেভ করলে এখানে সেভ হয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার? সেভ না করলেও হতো, তা করলাম আর কি। ঠিক আছে স্যার? এইভাবে হচ্ছে আমরা লোকেশন এক্সটেনশনটা ব্যবহার করি, আর হচ্ছে যে এইভাবে দেখায় আর কি। ঠিক আছে স্যার? এই, আচ্ছা, আর বেশি কথা বলার দরকার নেই, হলো প্রশ্ন করলে বলবো না। আচ্ছা, তাহলে লোকেশন এক্সটেনশন এবং অ্যাফিলিয়েট লোকেশন এক্সটেনশন বুঝলাম। আচ্ছা, এরপরে হচ্ছে
অ্যাপ এক্সটেনশনটাও খুব সহজ, এটা আমরা একটু শিখে ফেলি কখন কোন ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, লোকেশন এক্সটেনশনটা কিন্তু আমরা ধরো তোমার অ্যাকাউন্ট লেভেলেই ব্যবহার করতে পারি, কেন বলেন তো? কারণ হচ্ছে যে ধরো লোকেশন, ধরো আমার 10টা লোকেশন আছে বা আড়ং-এর 20টা আউটলেট আছে, 20টাতেই হচ্ছে ইয়ে আছে, 20টা ইয়ে আছে। তো আড়ং-এর যতগুলো ক্যাম্পেইন চলবে সবগুলো ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি লোকেশন এক্সটেনশন ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট লেভেলে দিয়ে দিলেন, তাহলে ওই অ্যাকাউন্টের মধ্যে যতগুলো ক্যাম্পেইন চলবে সবগুলো ক্যাম্পেইনের অ্যাডের ক্ষেত্রেই লোকেশন এক্সটেনশন ইউজ হবে। কিন্তু যদি এরকম বিজনেস কেস হয় যে আড়ং বা লারিব যাদের ফিজিক্যাল আউটলেট আছে অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইনে সেল করে, এই ধরনের বিজনেসকে যে তারা দুইটাই তাদের গোল থাকে। একটা হচ্ছে আমরা অনলাইনেও সেল করতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে আউটলেট আছে সেখানে আমি ফুটফল বাড়াতে চাই। তো সেক্ষেত্রে আপনি লোকেশন এক্সটেনশন সব জায়গায় ব্যবহার করতে পারেন, হয় অনলাইনে কিনবাই অথবা তুই আমার আউটলেট। অথবা যদি আপনি খুব স্পেসিফিক ক্যাম্পেইন করেন যে ভাই হ্যাঁ, ঈদের আর মাত্র 10 দিন আছে, এই 10 দিন আমি চাই যে আমার আউটলেটেই মানুষ আসুক, সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক ক্যাম্পেইনের ইয়ে করতে পারেন, মানে মানে স্পেসিফিক ক্যাম্পেইনের ক্ষেত্রেই আপনি হচ্ছে যে ইয়ে করতে পারেন আর কি। ইসমত জাহান নাকি ইসমত জাহান, অ্যাফিলিয়েট লোকেশন লিখলেন কেন? দেখি ওনার প্রশ্নটা কি বুঝি। অ্যাফিলিয়েট লোকেশন লিখলেন কেন আপু? আর ওটা বলা হয়নি তাই? হ্যালো? জি, এটা একটু যদি বলে দিতেন কিভাবে হয়। কিভাবে হয় বললাম তো, সেম ওয়ে আর কি। জাস্ট অ্যাফিলিয়েটটা সিলেক্ট করবেন, তারপরে ওই অ্যাড্রেস গুলো অ্যাড করবেন আর কি। ও আচ্ছা একইভাবে আচ্ছা। আর কি। এক্ষেত্রে কি অ্যাড্রেস মানে আলাদা আলাদা অ্যাড করতে হবে? ওই গুগল মাই বিজনেসের সাথে অ্যাড করার সাথে সাথে যত অ্যাড্রেস আছে আমরা যে একটু আগে দেখলাম না, ওরকম সবগুলো অ্যাড্রেস আপনার চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। ইসমত জাহানের কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, অ্যাফিলিয়েট লোকেশন আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। আপনি ফ্রিল্যান্সিং করেন, দেশের বাইরে যে জব করেন, গুগল অ্যাডস রান করেন, ইয়া করেন, লোকেশন এক্সটেনশনে আপনি 1000টা কাজ করলে একটা পারবেন কিনা সন্দেহ আছে। অ্যাফিলিয়েট লোকেশন তো প্রশ্নই ওঠে না আর কি। তো যতটুকু জ্ঞান দেয়া হয়েছে এতটুকুর মধ্যেই থাকেন আর কি। বুঝতে পারছেন? বেশি কপাল বাড়িয়ে সিঁদুর নেওয়ার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। ঠিক আছে। আচ্ছা, আর অ্যাপ এক্সটেনশনটা আমরা ব্যবহার করি হচ্ছে আহ অ্যাপ এক্সটেনশনটা আমরা ব্যবহার করি, যেমন ধরেন যে ফুড পান্ডা টাইপের কিছু বিজনেস আছে না, যেটা আমরা ধরো যেমন পাঠাও বা উবার, এর কিন্তু অ্যাপ থেকে এর সার্ভিসটা নিতে হলে আপনাকে অ্যাপেই যেতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। কিন্তু ট্রাক লাগবে যেটা আছে, এটা হচ্ছে যে আপনি ওদের পিসি থেকে, মানে ল্যাপটপ বা ডেস্কটপ বা ব্রাউজার বেসড অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, অ্যাজ ওয়েল এজ এদের মোবাইল অ্যাপও আছে। ঠিক আছে। আচ্ছা, ফুড পান্ডার ক্ষেত্রেও সেম, আপনি ওদের ব্রাউজার থেকেও ওদের অর্ডারটা করতে পারেন, অ্যাজ ওয়েল এজ ওদের অ্যাপ থেকেও করতে পারেন। তো যে সমস্ত বিজনেসের যেগুলো ধরেন খুবই অ্যাপ ফোকাসড, তারা তো আসলে আমরা অ্যাপ অ্যাপ মানে অ্যাপ ইয়া করি আর কি, মানে ল্যান্ডিং পেজ হিসেবে অ্যাপ ব্যবহার করে ওই ধরনের ক্যাম্পেইনই করি আর কি। কিন্তু এরকম বিজনেস আছে যেগুলো ধরো বেসিক্যালি তারা ব্রাউজারের মাধ্যমেই অর্ডার টর্ডার গুলো নিতে চায় বা সার্ভিসটা দিতে চায়, পাশাপাশি তাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশনও আছে। যেমন লারিবেরও মোবাইল অ্যাপ্লিকেশন আছে। আমার মনে হয় না মানে 1000টা অর্ডার হলে একটা অর্ডার মোবাইল অ্যাপ থেকে হয়। আড়ং এরও আছে, কিন্তু ফুডপান্ডার কিন্তু আবার হয়। ঠিক আছে, ফুডপান্ডার ধরেন 50-50 হতে পারে, বা মোবাইল অ্যাপ থেকে বেশি হয়, ব্রাউজারে কম হয়। ঠিক আছে স্যার। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করতে পারি,
অ্যাপ এক্সটেনশন ব্যবহার করতে পারি, বেসিক্যালি তারা ব্রাউজার থেকেই কিনবে, কিন্তু এটা একটা ট্রাস্ট গেইনের জায়গা হয়, যে কিরে ওদের একটা অ্যাপও আছে, এরকম আর কি। বুঝতে পারছেন? আর যাদের বিজনেস মূলত অ্যাপ কেন্দ্রিকই হয়, তারা মূলত হচ্ছে অ্যাপ এক্সটেনশন ব্যবহার করে না। তাদের ল্যান্ডিং পেজ ওই অ্যাপই, অ্যাপ প্রমোশন যে ইয়াটা আছে, ওই অবজেক্টিভ নিয়েই তারা ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো রান করে আর কি। ঠিক আছে স্যার? তার মানে এখানে দাঁড়াইলো, যাদের ধরো মেইনলি ব্রাউজার দিয়েই বিজনেস সার্ভিসটা যায় বা প্রোডাক্ট সেল হয়, এছাড়াও অ্যাপ আছে, তারা এই অ্যাপ এক্সটেনশনটা ব্যবহার করতে পারে জাস্ট ফর শো আপ। একটা ট্রাস্টের জায়গা তৈরি হয় যে ভাই আমাদের একটা অ্যাপও আছে, তুমি চাইলে অ্যাপ থেকেও করতে পারো। কারণ হলো দেখেন, আপনি এই জামা কাপড় কেনার ক্ষেত্রে ধরেন আড়ং-এরও আছে, লারিবেরও আছে। তো মানুষ কি সারা বছর প্রতি মাসে, এটা তো চাল ডালের অ্যাপটা আবার অনেকেই নামায়, চাল ডালের ব্রাউজার থেকেও করা যায়, ইয়া থেকেও করা যায়, কারণ এটা নিত্য প্রয়োজনীয়, সব সময় লাগে। যারা চাল ডালে কেনাকাটা করে রেগুলার, তারা ধরেন যে ওইটা ঢুকতে হয়, এই ক্ষেত্রে তারা অ্যাপটা ইনস্টল করে রাখে। যেমন হোয়াটসঅ্যাপ আমাদের খুবই ইয়া মানে ইম্পর্টেন্ট, যে কারণে আমরা এই ধরনের অ্যাপগুলো ইনস্টল করে রাখি। কিন্তু যে অ্যাপ আমি বছরে একবার ব্যবহার করি, সেই অ্যাপ কি আমার মোবাইলে শুধু শুধু ইনস্টল করে রাখা, স্পেশালি যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে, তো 2 দিন পর মানে 6 মাস যাওয়ার পরে, যত ভালো ফোনই হোক, 6 মাস যাওয়ার পরে স্লো হতে থাকে, তখন এই ধরনের গার্বেজ অ্যাপগুলো আসলে ইনস্টল করে রাখে না। ঠিক আছে স্যার? এই হলো ব্যাপার আর কি। এই জন্য এগুলো জাস্ট শো আপ যে আমার একটা অ্যাপ আছে, বা এর মধ্যে দুই একজন 0.1% বা 1% কাস্টমার যদি থাকে, তাদের জন্য একটা অ্যাপ করে রাখলো, এই ক্ষেত্রে আর কি। এই সমস্ত বিজনেসকে যে আপনি এই অ্যাপ তারা করতে পারে, এবং আপনি তাদের অ্যাপ ইনস্টল, সরি, এই অ্যাপ এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন যে ভাই আমার একটা অ্যাপও আছে। দ্যাটস ইট। ঠিক আছে স্যার? তো অ্যাপটা তো আসলে সবার ক্ষেত্রেই, তাই না? অ্যাপটা ধরো তোমার আহ সবার ক্ষেত্রেই ইয়া করতে পারে, মানে আহ ধরো আপনি অ্যাকাউন্ট লেভেলে ইউজ করলেন, এর মধ্যে যত, কারণ অ্যাপটা তো একটা কমন বিষয়, তাই না? তো আপনি এর মধ্যে 20টা ক্যাম্পেইন চলতেছে, 20টা ক্যাম্পেইনে আপনি এরকম একটা এক্সটেনশন দিয়ে দিলেন অ্যাপের, কোনো সমস্যা নেই। কারণ এটা তো ধরেন যে ইয়া না, মানে স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য অ্যাপ দিয়ে ইনস্টল, মানে অ্যাপ দিয়ে তারা পারচেস করতে পারে, বিষয়টা তো এরকম না আর কি, তাই না? বেশি কথা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এটা অ্যাকাউন্ট লেভেলেই ব্যবহার করবো, যেহেতু অ্যাপ একটা কমন জিনিস সবার ক্ষেত্রে, মানে সব ধরনের ইয়ার ক্ষেত্রে আর কি। এই জন্য অ্যাকাউন্ট লেভেলে করবো। এর মধ্যে 50টা ক্যাম্পেইন থাকলে 50টা ক্যাম্পেইনে যদি 100টা অ্যাড গ্রুপ থাকে, 100টা অ্যাড গ্রুপের মধ্যে যত অ্যাড আছে সব অ্যাডের ক্ষেত্রে এটা দেখাতে যেতে যেতে পারে, কমন থিং, তাই না? এই আর কি। তো সেম থিং, জাস্ট এখানে আপনার সেই অ্যাপের সার্চ দিয়ে দিলেন আর কি। ঠিক আছে? ধরো তোমার দিয়ে দেন একটা, দেখে আড়ং এরই দিয়ে, এই যে আড়ং এর অ্যাপ আছে, ঠিক আছে স্যার? এটা ইয়ে করে দিলেন। এখানে হচ্ছে যে আপনি যেভাবে নিতে চান আর কি, সাধারণত ইনস্টলেশনই এগুলোই চায় আর কি, হ্যাঁ, যে ইনস্টল এই টাইপের ইয়াই চায় আর কি, হ্যাঁ, লিঙ্ক টেস্ট, এই আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে ইয়া করতে পারেন, অথবা অর্ডার ফ্রম অ্যাপ এরকমও দিতে পারেন আর কি, হ্যাঁ, যেটা আপনি চান আর অর্ডার ফ্রম অ্যাপ একটু ধাক্কা মারলেন আর কি, যে ভাই মানে ইয়া করে কি বলে, যে ভাই তুমি আমার অ্যাপ থেকে ইয়া করতে পারো আর কি, দ্যাটস ইট। ঠিক আছে? এই হলো ব্যাপার। আর কি থাকলো ভাই? সাইট লিঙ্ক, হেডলাইন, ডেসক্রিপশন নিয়ে বলতেছি, স্ট্রাকচার, স্নিপেট, কলটা শেষ করে দিই। আচ্ছা, কলের বিজনেস এগুলো কিন্তু সেট আপ করার কোনো ব্যাপার না ভাই, বুঝছেন? মানে আমি বিভিন্ন ধরনের বিজনেস কেস বলার চেষ্টা করতেছি, যাতে যখন কাজের সাথে তখন বুঝতে পারবেন আর কি কোনটা করা হচ্ছে। আচ্ছা, কল এক্সটেনশনটা হলো যে আমরা কল এক্সটেনশন ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে যে আমরা কলস অনলি, সরি, কলস অনলি অ্যাড একটা আছে, আর একটা হচ্ছে যে আমরা কল এক্সটেনশনও ব্যবহার করতে পারি। আসলে আমরা বোঝার চেষ্টা করি কোনটা কখন ব্যবহার করি। যেমন ধরেন যে কিছু বিজনেস আছে যেগুলো যে আর্জেন্ট বেসিস আর কি, হ্যাঁ, যেমন ধরেন ওই যে ওই প্লাম্বিং সার্ভিস টার্ভিস যে গুলো দেয় আর কি, বাসা বাড়িতে টিভি ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ইনস্ট্যান্ট, অথবা হচ্ছে আমি কথা বলে বলেছিলাম মনে হয়,
তারপরে হচ্ছে তোমার ওই ট্যাক্সি সার্ভিস গুলো আর কি, হ্যাঁ, যে কোনো একটা বিমানবন্দরে গেলেন, ওখানে 1 কিলোমিটারের রেডিয়াস ধরে ধরেন তারা একটা অ্যাড চালাইলো, হ্যাঁ, ট্যাক্সি সার্ভিসের। আর তো ট্যাক্সি সার্ভিস গুলো তো এগুলো তো আর্জেন্ট বেসিস, আপনি বিমানবন্দর থেকে নেমেই তো আপনি হোটেলে যেতে হবে, তাই না ব্যাপারটা? এমন তো না যে আপনি বিমানবন্দরে 3 দিন বসে থাকলেন, তারপরে 3 দিন পরে যে হোটেলে উঠে, এরকম তো না। তো এই সমস্ত আর্জেন্ট বেসিস যে সার্ভিস গুলো আছে, সেই ধরনের সার্ভিস গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই কলস অনলি অ্যাড রান করতে পারি। অথবা ধরেন ওই ওই করোনার সময় আমরা যে অ্যাড গুলো দেখেছিলাম আর কি, কোভিড এর সময়, যে ওই অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার লাগবে। তো এই অক্সিজেন সিলিন্ডার এগুলো তো খুব আর্জেন্ট বেসিস সার্ভিস আর কি, নাহলে তো রোগী মারা যাবে। এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আমরা কলস অনলি অ্যাড রান করি আর কি। আর কল এক্সটেনশনটা আমরা ব্যবহার করি ধরো 50-50 আর কি, হ্যাঁ, যে তোমার এমন একটা বিজনেস আছে, ঠিক আছে, কেউ একজন কল দিলেও ওকে, আবার কেউ যদি তোমার ওয়েবসাইটে এসে একটা ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রেও ওকে আর কি, হ্যাঁ। আহ, অনেক ধরনের বিজনেস আছে আর কি, দেখবেন যে আহ, ধরেন আপনি আহ, আবার হচ্ছে যে ধরেন, এই ধরেন আমরা টিভি ফ্রিজ কিনতে গেলেও কিন্তু এখন কল টল দিই আর কি, তাই না? কিন্তু আবার ধরেন যখন গাড়ি কিনতে যাই বা যখন ফ্ল্যাট কিনতে যাই, তখন তো মাস্ট কল, যে একটা ফর্ম ফিল আপ করি অথবা একটা কল দিই যে ভাই, আহ, আমি তো একটু ভিজিট করতে চাচ্ছি আপনার আউটলেটটা, আমি এই গাড়ি আমার পছন্দ, আমি একটু দেখবো আর কি আপনার আউটলেট আছে কিনা। তখন যান, আপনি যে দেখেন আর কি, তাই না? রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই ঘটে, যে আহ, আপনি গেলেন, ওই দক্ষিণা বারান্দা ফারান্দা অমুক তমক এই জিনিসগুলো দেখলেন, তাই না? দেখে মেখে তারপরে আসেন। তো এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে কি হয়, আপনি একটা ফর্মও ফিল আপ করতে পারেন, অথবা ওয়েবসাইটে এসে হোয়াটসঅ্যাপ বা কোনো একটা ফোন নাম্বারে কলও দিতে পারেন আর কি। এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে কল এক্সটেনশন ব্যবহার করি। আর আর্জেন্ট বেসিস যেগুলো, সেগুলোতে আমরা কল সল দিয়ে অ্যাডই রাখবো। আর যেখানে হচ্ছে এইরকম চান্স থাকে যে ঠিক আছে ভাই, ফর্ম ফিল আপ করলো অথবা একটা ফোন দিয়ে তাদের সম্পর্কে একটু খোঁজ খবর নিল, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কল এক্সটেনশন ব্যবহার করি আর কি। 2-3টার উদাহরণ দিলাম, এরকম মাথা খাটালে আর অনেক কিছুই পাবে না, ঠিক আছে স্যার? তো সেটাই দিয়ে দেন আর কি। ধরেন আমরা এখানে 2 ধরনের ঘটনা আছে আর কি, প্রশ্ন করলে বলবো, না হলে যেরকম চেপে যাবো আর। তো ধরেন আমরা ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আমি আমার এই নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই আর। তখন এই যে এরকম দেখায় আর কি। তার মানে মোবাইল থেকে যদি কেউ সার্চ দেয়, মেন অ্যাডটা এখানে দেখায়, হেডলাইন ডেসক্রিপশন দেখায়, এরপর এক্সটেনশন হিসেবে এরকম দেখায়, এখান থেকে কল দিলে আপনার কলটা চলে আসে আর। কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি? যখন ওই 50-50 বা যে ধরনের বিজনেসের ধরন, ক্যাটাগরি, বিজনেসের স্টাইল, যে ঠিক আছে ভাই, যেমন গাড়ির কথা বললাম আর কি, আপনি একটা ফর্ম ফিল আপ করতে পারেন, তারা আপনাকে কল দিতে পারে যে ভাই আপনি তো একটা ইন্টারেস্ট শো করছিলেন নতুন এই গাড়িটার জন্য, তো আপনি কি আমাদের আউটলেটে আসবেন কিনা? অথবা আপনিই কল দিতে পারেন যে ঠিক আছে ভাই, আমি একটা গাড়ি নিব, বা আমি একটা ফ্ল্যাট নিব, অ্যাপার্টমেন্ট নিব, আপনাদের ইয়াটা মানে কবে আসলে আপনারা ভিজিট করাতে পারবেন, আমি দেখতে চাই। আপনিও কল দিতে পারেন, অথবা তারা আপনাকে কল দিতে পারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। সেই সমস্ত ক্ষেত্রে কল এক্সটেনশন ব্যবহার করি। That's- আচ্ছা, এরপরে ধরো লোকেশন, অ্যাপ, প্রাইস আর প্রমোশনটা সেরে দিয়ে, ঠিক আছে। আচ্ছা, প্রাইস এক্সটেনশনটা হলো যে আহ, এখানে ধরেন এমন কিছু বিজনেস আছে, যেমন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, 1-2টা প্রোডাক্ট আছে, ধরেন একটাই প্রোডাক্ট, যেমন ধরেন বর্তমানে মানে এক এক সময় এক এক ধরনের অ্যাড আমরা দেখি। এতদিন প্রচুর পরিমাণে হানি নাটের অ্যাড দেখছি, গত 1-2 বছর জামশেদ মজুমদারের বদৌলতে প্রচুর হানি নাট আমরা খাইছি, তাই না? তো এরপরে দেখো অনেক ধরনের কোম্পানি হয়ে গেছে আর কি। রিসেন্টলি অ্যাড দেখতেছি ভাই, কোলেস্টেরল আছে, হার্ট লিভারে প্রবলেম, বিটরুট খাও, এই ধরনের অ্যাড দেখতেছি। তো ধরেন কোন একটা ই কমার্স বিজনেস তার একটাই প্রোডাক্ট কি বিক্রি করে ভাই, বিটরুট বিক্রি। তো বিটরুটের 100 গ্রাম, 250 গ্রামের, মানে 100 গ্রামের প্যাকেট, 250 গ্রামের প্যাকেট, 500 গ্রামের প্যাকেট হয়।
তো 100 গ্রামের প্যাকেটের ধরেন প্রাইস আমি ধরলাম 800 টাকা দিয়ে শুরু। এরকম কিছু বিজনেস মডেল আছে। আবার ধরেন হোটেল টাইপের বিজনেস, যে ভাই তোমার সিঙ্গেল বেড আছে, তারপরে ডাবল বেড আছে, আবার ওই যে কিং সাইজ বেড মেড আছে। বুঝতে পারছেন? তো তার মানে কি, দিন শেষে সে রুম বিক্রি করে, তাই না? কিন্তু এখানে হচ্ছে ধরন আছে, সিঙ্গেল, ডাবল, কিং, ফিং, অমুক, কিং কুইনও আছে মনে হয়, নাকি নাকি কিং সাইজে আছে। আচ্ছা যাই হোক, কিং কুইন সাইজ আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ধরেন, তার মানে প্রোডাক্ট একই, শুধুমাত্র হচ্ছে যে জাস্ট ওই প্রোডাক্টের ধরো যে তোমার ওই সাইজ বলতে পারো, বা ফিচার বেনিফিটের ক্যাটাগরি অনুযায়ী তারা আলাদা আলাদা করে ফেলতে পারে প্যাকেজ গুলো। এইদের একটা স্টার্টিং প্রাইস থাকে আর কি, যে এত দিয়ে শুরু, এরকম হতে পারে। অথবা ধরেন আমরা ছোটবেলায় যাত্রা দেখলাম, যাত্রা দেখতাম, মনে আছে না? যেটাই বর্তমানে ধরো আমাদের দেশে ছিল যাত্রা, অন্যান্য দেশে ধরো বিভিন্ন থিয়েটারে যেত, অপেরা। এখন ধরো যে তোমার ওই যে জয় বাংলা কনসার্ট ফনসার্ট হইলো না, তারপরে হচ্ছে যে ডিসেম্বর কনসার্ট ফনসার্ট হইলো আর কি, এরকম এই ধরনের ক্ষেত্রে টিকিট সেল করে। তো ধরো যে আমরা যাত্রার সময় দেখতাম যে বাংলার পার্টি মাত্র 10 টাকা, তার মানে পার্টিতে বসে আপনি যাত্রা দেখতে পারবেন 10 টাকা, এরকম করে ধরে 250-300 টাকা পর্যন্ত। অথবা যখন কনসার্ট টনসার্ট গুলো হয়, 250 টাকা বা 500 টাকা থেকে শুরু, 2500-3000 টাকা পর্যন্ত আছে। দিন শেষে কি বিক্রি করে ভাই? টিকিট বিক্রি করে। যে কি শুনবেন? ওই জেমসের গান শুনবেন, তাই তো? সবাই সেম গান শোনে, সেম এনজয় করে, এক একজন এক এক হিসেবে বসে। সো এই একই ধরনের প্রোডাক্ট, কিন্তু তাদের ধরেন যে ওই ক্যাটাগরাইজড বলতে পারেন, অথবা ধরেন ইয়া অনুযায়ী তারা প্যাকেজ গুলোকে ভাগ করেছে। এদের একটা স্টার্টিং এন্ড প্রাইস থাকে আর কি। এই সমস্ত ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই প্রাইস এক্সটেনশনটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এখানে ধরো আমরা ধরেন ইভেন্টই ধরো, ঠিক আছে? তো আমরা এখানে আহ, এই যে এভারেজ ফ্রম আপ টু, হ্যাঁ, এত আর কি, ঠিক আছে? ধরো আমরা ফর্ম দিলাম। তো ধরো যে এটা আমরা দিয়ে দিলাম, ধরো ধরেন আর কি আমি দিচ্ছি জেমস কনসার্ট, ঠিক আছে? প্রাইস ধরো তোমার শুরু $10 থেকে শুরু, ঠিক আছে? এটা হচ্ছে যে এখানে যদি পার আওয়ার পার নাইটের ব্যাপার স্যাপার থাকে সেটা আলাদা ব্যাপার, যদি না থাকে আপনি 9 ইউনিট ব্যবহার করেন। যদি এটা হোটেল হতো তখন আমরা পার নাইট ব্যবহার করতাম আর কি, ঠিক আছে স্যার? এরকম আর কি। এখানে ডেসক্রিপশন দেন, ইউআরএলটা দেন, মোবাইল ইউআরএল ব্যবহার করি না, দিয়ে এটা করে ফেললেন আর কি, ঠিক আছে স্যার? এরকম ভাবে দেখায় আর কি, ঠিক আছে? সো এই কয়েকটা বিজনেস কেস বললাম, আমি জানি একটু বেশি কথা হয়ে যাচ্ছে, তারপরেও এই কথাগুলো একটু শুনতে হবে আর কি স্যার, হ্যাঁ? তাহলে আপনি রিলেট করতে পারবেন আর কি। আপনি চ্যাটের জিপিটির হেল্প নেন, আর ডিপসিকের হেল্প নেন, বা কোনো এজেন্টের ইয়া নেন, মানে এই জিনিসগুলো তখন আপনাকে বলে দিতে হবে আর কি, হ্যাঁ? যখন আপনার এই বিষয়গুলো নলেজ থাকবে তখন বলতে পারবেন। এছাড়াও কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো করবো, যে কারণে একটু বক বক করা আর কি স্যার, ঠিক আছে? এইগুলো সাধারণত আমরা ধরো ক্যাম্পেইন অথবা অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করাই ভালো। কারণ হচ্ছে যদি আপনি স্পেসিফিক ওইটা নিয়েই শুধু ক্যাম্পেইনটা করেন, তাহলে ওই ক্যাম্পেইনে ব্যবহার করেন। অথবা এই ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি দুই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে যে অ্যাড গ্রুপে আপনি স্পেসিফিক এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, সেই অ্যাড গ্রুপে আপনি হচ্ছে যে এক্সটেনশনটা ব্যবহার করেন আর কি, হ্যাঁ? সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন লেভেলেই ব্যবহার করি, ঠিক আছে স্যার? কারণ ওই একই টাইপের যাদের প্রোডাক্ট আছে এই ধরনের, তখনই আমরা এটা করি, ঠিক আছে স্যার? দিলাম না, কেটে দিলাম। আচ্ছা, আরেকটা হলো প্রমোশন এক্সটেনশন। এটাও খুব ভালো, স্পেশালি ডিসেম্বর ফিসেম্বরে আমরা সব থেকে বেশি ইউজ করি এই আহ ইয়া এক্সটেনশন, কি বলে, প্রমোশন এক্সটেনশন। প্রমোশন এক্সটেনশনটা হলো যে ওই বিভিন্ন ধরনের অফার টফার যখন দেয় আর কি, যে ধরো ফিক্সড ফ্ল্যাট 70% ডিসকাউন্ট, আপ টু 70% ডিসকাউন্ট, এই যে এই ধরনের কথাবার্তাগুলো যখন আমরা বলি, তখন এটা আমরা ব্যবহার করতে পারি। সাধারণত আমরা ধরো তোমার এইগুলো সাধারণত বিভিন্ন ধরনের অফারের ক্ষেত্রে তো আমরা অবশ্যই ব্যবহার করি, কিন্তু এই নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ, বা উইন্টার অফার, সামার অফার, এখানে সবকিছু দেওয়া আছে আর কি, হ্যাঁ?
দেখেন ওই যে কখন অফার টফার গুলো চলে আর কি, যে ভ্যালেন্টাইন্স ডে, উইন্টার উইমেন্স ডে, এটা জানি না আর কি, স্প্রিং সেল, হ্যাঁ, এসব জানি না, পাস ওভার কভার বুঝি না, নিউ ইয়ার, লেবার ডে, হ্যাঁ, এটি কি রে ভাই, হুক কার্ডে নাকি, যাই হোক জানি না, এই যে দিওয়ালি, কার্নিভাল, সবকিছু আছে, ব্ল্যাক ফ্রাইডে, এই ধরনের বিভিন্ন ওকেশনের ক্ষেত্রে আমরা যে প্রমোশনাল অফার টফার গুলো দিই, সেই সমস্ত ক্ষেত্রে এইগুলো আমরা ব্যবহার করি। যেহেতু সামনে ঈদ আসতেছে, দেখি ঈদের এই ব্যাপারটা আছে কিনা, আছে আর কি। ঈদ উল ফিতর আছে না, এই যে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, এটা কি রে ভাই, ফিতর না আজহা, ফিতর। আচ্ছা, দুঃখের বিষয় হলো এখানে বাংলা কারেন্সি মানে বিডিটি কারেন্সি সম্ভবত এখনো আসেনি। হ্যাঁ, এখনো এখানে আসেনি। তো আপনাকে ইউএসডি ব্যবহার করতে হবে, তার মানে বাংলাদেশি কোনো কোম্পানির অ্যাড চালানোর ক্ষেত্রে ঝামেলা আর কি, কারণ যেহেতু ইউএসডি তে আছে আর কি। ঠিক আছে স্যার। তো আমরা ঈদ উল ফিতরে ধরো কি সেল করবেন, ধরেন পাঞ্জাবি সেল করবেন। ধরো আমরা এখানে লিখে দিই লারি পাঞ্জাবি, ঠিক আছে, বলছি আর কি জাস্ট। ধরো এখানে তোমার এই যে পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপ টু মনিটারি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট, ধরো আমরা 70% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম আর কি। এখানে ইউআরএলটা বসাই দেন, এই যে এরকম দেখায় আর কি, হ্যাঁ, এত পার্সেন্ট অফ লারিব পাঞ্জাবি, ঠিক আছে। এইটা হচ্ছে কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে, যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি আর কি। সাধারণত এই ধরনের কাজগুলো আমরা অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করব, অথবা ক্যাম্পেইন লেভেলে আপনি ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে যে স্পেসিফিক ওই ক্যাম্পেইনটাতে আপনার ইয়া থাকতে পারে। ধরেন আপনি একটা ক্যাম্পেইন করছেন, সেখানে অ্যাড গ্রুপ আছে দুইটা, একটাতে হচ্ছে আপনার 70% ডিসকাউন্ট পাঞ্জাবিতে, আর শাড়িতে ধরেন 30% ডিসকাউন্ট। তখন যদি আপনি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করেন, তাহলে ওই ক্যাম্পেইনের মধ্যে দুইটা ইয়া যাচ্ছে, দুইটা অ্যাড গ্রুপ যাচ্ছে। তো দুইটা অ্যাড গ্রুপে যদি আপনি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করেন, তাহলে শাড়ির অ্যাডের সময়ও দেখা যাচ্ছে 70% দেখা দিতে পারে, আবার পাঞ্জাবির সময় 30% দেখা দিতে পারে, তাই না? কিন্তু যদি এরকম হয় যে আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি দুইটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়েছেন, দুইটাই হচ্ছে 70% ডিসকাউন্ট, তখন আপনি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করেন। আর যখন আপনি দেখতেছেন না আমার ক্যাম্পেইন একটা, কিন্তু আমি দুইটা প্রোডাক্ট ব্যবহার করতেছি, একটা হচ্ছে আড়ং পাঞ্জাবি, আর একটা হচ্ছে আড়ং শাড়ি, শাড়িতে 30% ডিসকাউন্ট আপ টু, আর পাঞ্জাবিতে আপ টু 70%, তখন হচ্ছে যে আড়ং এর জন্য, সরি, শাড়ির জন্য যে অ্যাড গ্রুপটা করছেন, সেই অ্যাড গ্রুপে আপনি এই 70% করেন। এরপরে আরেকটা অ্যাড গ্রুপ যখন করবেন, সেই অ্যাড গ্রুপে সিলেক্ট করে দেন অ্যাড অ্যাড গ্রুপ টু বা অ্যাড গ্রুপ পাঞ্জাবি বা শাড়ি, সেই অ্যাড গ্রুপের জন্য আপনি 70% বা 30% করে দেন। তা না হলে পারে ক্যাম্পেইনের মধ্যে দিলে এক এক অ্যাড গ্রুপের মানে এই এই এক্সটেনশনটা দুইটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড গ্রুপের অ্যাডের মধ্যে দেখা দেবে। কিন্তু তখন তো ইয়া হলো আর কি, তাই না? স্পেসিফিক করার জন্য অ্যাড গ্রুপ লেভেলে করা ভালো। দ্যাটস ইট। এখানে আপনার ওই যে ইয়াও দিয়ে দিতে পারেন, আরো বেশ কিছু ফিচার আছে দেখেন, খুব প্রোমো কোডটা বলে দিতে পারেন যে ভাই এই প্রোমো কোড যদি ব্যবহার করো, ধরো যে তোমার ঈদ 70, এই প্রোমো কোডটা যদি ব্যবহার করো, তাহলে তোমার এটা, অথবা হচ্ছে যে যদি তুমি অন্তত ধরেন $500 প্রোডাক্ট কিনলে তুমি 70% ডিসকাউন্ট পাবা, এভাবেও অনেকেই করে করে না, যে আপ টু 70% পাঞ্জাবি অন অর্ডার্স ওভার $1,500, তার মানে $500 মাল কিনলেই তুমি 70% ডিসকাউন্ট পাবা, আদারওয়াইজ পাবা না। এরকম ব্যাপার স্যাপার থাকে আর কি। আর যে কোনো প্রমোশন, এমনিতেই যে কোনো ক্যাম্পেইনে তো একটা স্টার্টেড এন্ড ডেট থাকে, বাট আমরা কিছু এভারগ্রিন ক্যাম্পেইন আছে আজীবন চালাই। এছাড়া প্রমোশনাল অফার গুলো একটা নির্দিষ্ট লিমিট থাকে, এবং আর্জেন্সি ক্রিয়েট করার জন্য এগুলো খুব শর্ট টার্মই করতে হয়, এই 7 দিন, 3 দিন, 2 দিনের। এই জন্য যে এখানে স্টার্ট ডেট আর এন্ড ডেট দিয়ে রাখছে, দিয়ে দিয়ে রাখছে। ঠিক আছে স্যার, ফাইনালি আমরা দিলাম। খুব ভালো এক্সটেনশন, এটা আমরা খুব ব্যবহার করি সাধারণত। আচ্ছা, তাহলে প্রমোশন, প্রাইস, লোকেশন, লিড ফর্মটা আমরা দেখবো না ইসের সময়, যখন ইয়ে করি, বিজনেস সবকিছু হয়ে গেল, শুধু হেডলাইনের ডিসক্রিপশন। আচ্ছা, হেডলাইনের ডিসক্রিপশন একটু বলে ফেলি। আহ, আচ্ছা, আমরা এটা ইয়ে করি আর কি, ধরো আমরা সাধারণত যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি, তখন হচ্ছে যে 4টা ডেসক্রিপশন দিই, 15টা হেডলাইন দিই, তাই না? তো এর বাইরেও যদি আপনি হেডলাইন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই হেডলাইন
এক্সটেনশন ব্যবহার করতে পারেন। গেল। সাধারণত এক্ষেত্রে ব্যবহার হয় না, কারণ আমরা কিওয়ার্ড ইনসার্শনের মাধ্যমে আসলে অনেকগুলো হেডলাইন ওই এক ইসের মধ্যেই ঢুকাই দিই, এমনিতে তো 15টা পাই, আবার কিওয়ার্ড ইনসার্শন করলে ওর মধ্যে অনেকগুলো কিওয়ার্ড চলে যায়, তাই না? সাধারণত এই ধরনের হেডলাইন গুলো ব্যবহার করা হয় বিভিন্ন প্রমোশনালের ইসের ক্ষেত্রে। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার একটা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের 70% ডিসকাউন্ট চলছে, হ্যাঁ? ধরেন 70% অফার দিলেন বা ডিসকাউন্ট দিলেন, যেটাই দিলেন, ফর ডগ ফুড ধরেন আর কি, আমি দিচ্ছি আর কি, হ্যাঁ? এই ধরনের এই ধরনের কিন্তু এই ধরনের অফার টফার গুলো কতদিন চলে? এই ধরনের অফার টফার গুলো তোমার চলে, ধরো তুমি অফার টফার যে কোনো প্রমোশনাল অফার, আর্জেন্সি ক্রিয়েট করার জন্য আমরা 3 দিন, 2 দিন, 1 দিন, 24 ঘন্টা, 7 দিনের এরকম দিই আর কি। এই জন্য দেখেন এখানে মোটামুটি একটা স্টার্ট ডেট এন্ড ডেটও দিয়ে দিচ্ছে। ধরো আমার আজকে থেকে শুরু হলো, 1 তারিখ থেকে শুরু হলো, 3 তারিখে শেষ। এটা যদি আমি এখন সেভ দিই এবং এটাকে যদি আমি পিন করে এখানে দিয়ে দিই, কারণ এই ধরনের ইয়াগুলো আমরা একটু পিন করে প্রথমেই রাখতে হয় আর কি। তা নাহলে তো তোমার অফারটা চোখে পড়বে না বা সবসময় দেখাবেও না, তাই না ব্যাপারটা? এই জন্য আমরা পিন করে দিই যে ভাই প্রথমেই তো এটা দেখাবো। তো এই ধরনের হেডলাইন আমরা ব্যবহার করতে পারি যখন আমরা এই ধরনের প্রমোশন টমোশন ব্যবহার করি। এছাড়াও গুগলের মানে এক্সট্রা হিসেবে তুমি ব্যবহার করতে পারো, বাট এক্সট্রা তো আমার দরকার নেই, এমনি 15টা পাচ্ছি। কিওয়ার্ড ইনসার্শন করলে আরো অনেক কিওয়ার্ডের মধ্যে চলে যাচ্ছে, এই আর কি। ঠিক আছে স্যার, তো সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা এই ধরনের এক্সটেনশন গুলো ব্যবহার করি, এবং এই 3 দিন পরে অটোমেটিক এই এক্সটেনশনে আর এরকম দেখাবে না। তো এই ক্ষেত্রে আপনার কি হলো? আপনি ধরেন যে আজকে থেকে অফারটা চলে এরকম করে রেখে দিলেন, নাহলে 3 দিন পরে আপনার কি করতে হতো? আবার এক্সটেন্ড এইটা যদি আপনি ডিরেক্ট ওই 15টার মধ্যে লিখতে, তাহলে আপনার চেঞ্জ করতে হতো। বা চেঞ্জ করার দরকার নেই, এক্সট্রা একটা হেডলাইন বসাই দিলা বা এক্সট্রা এরকম একটা ডিসক্রিপশন বসাই দিলা, সুন্দর করে এখান দিলে 3 দিন পরে অটোই অফ হয়ে যাবে, তখন এটা আর দেখাবে না। ঠিক আছে স্যার? তখন ওই আগে যে 15টা আছে বা কিওয়ার্ড আছে ওর মধ্যে থেকে অ্যাড দেখাতে থাকবে। এই ক্ষেত্রে সেম ভাবে স্যার, আমি এটাও ধরো সেভ করলাম না, সেম ভাবে হচ্ছে এই ডেসক্রিপশনটাও সেম ওই একই কারণে। এইটারই ধরো যখন তুমি একটা ডেসক্রিপশন লিখবা, এইটারই যখন তুমি একটা ডেসক্রিপশন লিখবা, জাস্ট চ্যাট জিপিটি কে বলেন যে ভাই 70% ডেসক্রিপশন লিখবে কিসের উপরে, সুন্দর করে বলে দেন, আমরা ধরো একটু দিয়ে দিয়ে চ্যাট জিপিটি। এগুলো হচ্ছে যে একটু বেশি বক বক আমার হয়ে যায়, এটা আমি জানি, কিন্তু আবার একটু প্র্যাকটিক্যালি না দেখালেও ওই মানে আমার স্যাটিসফ্যাকশন আসে না। ঠিক আছে স্যার, সো একটু কষ্ট, একটু শুনতে হবে আর কি, হ্যাঁ? শুনতে হচ্ছে, কিছু করার নাই, শুনতে হচ্ছে আর কি। কি রে? আচ্ছা, ধরো যে তুমি এখানে বলে দাও যে আহ কি বলে দেবো ভাই, বলে দেন যে প্রোডাক্ট হচ্ছে ডগ ফুড, হ্যাঁ? আহ, আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, সমস্যা নেই। 70% ডিসকাউন্ট অফার, ডেট তুমি দিলে দিলে, না দিলে দিলে সমস্যা নাই। জাস্ট এখানে লিখে দেন যে রাইট ডেসক্রিপশন ফর, লিখে দিবে আর কি। এই যে সুন্দর করে এটা দিয়ে দিল, জাস্ট আপনি এটাও দিয়ে দিতে পারেন, বাট একটু বড় হয়ে যাবে। ধরো এটারে আমরা একটু লিখে দিই, রাইট ওই দিন 90 না, 90 ক্যারেক্টার, ঠিক আছে? এই দিয়ে দেন, ফ্যান্টাস্টিক, এরকম আর কি সুন্দর করে এই ডিসক্রিপশন দিয়ে দিলেন। ঠিক আছে স্যার? এই এই জিনিসগুলো আমরা ব্যবহার করি কখন? এখানেও আপনি টাইম দিয়ে দিতে পারেন, 1 তারিখ থেকে শুরু হলো, 3 তারিখ পর্যন্ত, এরপরে 3 তারিখ পর্যন্ত অটোমেটিক বন্ধ হয়ে যায়, আপনারা খেয়াল করতে পারেন। এই ধরনের ক্ষেত্রে আমরা এই হেডলাইন এবং ডেসক্রিপশন ইয়াটা ব্যবহার করি আর কি। ঠিক আছে স্যার? আরেকটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ইমেজ এক্সটেনশন। ধরো আমরা যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, যখন সার্চ দিই তখন পাওয়া যাবে, বুঝছেন ভাই? খুব দুঃখ লাগে। এই যে এখানে একটা ইমেজ দেখায় আর কি, হ্যাঁ? এখানে একটা ইমেজ দেখায়,
মানে গুগল আর একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করছে, পুরাটাই টেক্সট বেস, যেখানে দুনিয়া ভিডিওর উপর চলতেছে, মোটামুটি একটা ইমেজের কম্বিনেশন হলে ভালো হয়। তা এখানে একটা ইয়া দেখায়, আবার একটা সার্চ দিলে পাইতে পারি। এই যে, এটা হচ্ছে যে আমরা ইমেজ এক্সটেনশন ব্যবহার করি। তো ইমেজ এক্সটেনশন ব্যবহার করতে হলে মোটামুটি ধরো আমরা একটু যাই, ঝিমাচ্ছেন কারা কারা? খুব বেশি বিরক্ত না? প্রচুর ঝিমাচ্ছেন? আমি না বুঝি না মাঝে মাঝে আর কি, মনে হয় যেন আহ বেশি হয়ে যাচ্ছে। ধরেন ইমেজ এক্সটেনশনটা হচ্ছে সম্ভবত 30 দিন না 90 দিন, আমি ভুলে গেছি আর কি, 30 দিন মনে হয়, 30 দিন মনে হয় ইয়া হতে হয়। এই যে এখানে আসবে আর কি, এই যে ইমেজ এক্সটেনশন, সম্ভবত একটু দেখে নিন আর কি, ইমেজ এক্সটেনশন একটু পড়ালেখা করে নিন, সম্ভবত 30 দিন বা 90 দিনে, ভুলে গেছি, ওই ইসের বয়স হতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে অ্যাকাউন্টের বয়স 30 দিন মনে হয়, বা তার থেকে একটু ইয়া হতে পারে, যেটা দেখতেছি। ধরো আমরা এইটাতে ইনস্টিটিউশন ব্যবহার করবো, যেখানে আমরা পাবো আর কি, হ্যাঁ? এখানে যদি আমরা একটু সার্চ দিই, সম্ভবত অ্যাকাউন্ট হ্যাজ বিন ওপেন ফর মোর দেন 60 ডেজ, তার মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ টেক্সট অ্যাড হ্যাভ বিন অ্যাকুয়ারিং স্পেন্ড অন সার্চ এট লিস্ট লাস্ট 28 ডেজ। তার মানে ওই টাকা খরচ করতে হবে, অথবা অ্যাকাউন্টের বয়স হচ্ছে যে 60 দিন হতে হবে, তখন তুমি এই ইমেজ এক্সটেনশন এটা পাবা আর কি, হ্যাঁ? তো এই ক্ষেত্রে কি করি আমরা, জাস্ট হচ্ছে একটা ইমেজ দিয়ে দিই, হ্যাঁ? ইমেজের একটা সাইজ আছে, সাইজটা হলো এখানে বলা আছে অবশ্যই, যে দেখেন ও বলছে যে ইমেজ এক্সটেনশন ব্যবহার করলে তোমার 6% ক্লিক থ্রু রেট বেড়ে যেতে পারে, এগুলো তো ইম্পর্টেন্ট, তাই না? এখানে হচ্ছে যে তোমার গাইডলাইনের মধ্যে একটু দেখে নিন আর কি, যে স্কোয়ার স্পেস হচ্ছে এত বাই এত, আর এত বাই এত আর কি, হ্যাঁ? এই সাইজের হতে হয় আর কি, ঠিক আছে স্যার? এই সাইজের ইমেজ হতে হয়, ইমেজ এক্সটেনশন যেটা ব্যবহার করবে। তবে মূল পয়েন্ট হলো, এটা আমরা সাধারণত অ্যাড গ্রুপের জন্য ব্যবহার করি। ওই অ্যাড গ্রুপে স্পেসিফিক যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি অ্যাড দিচ্ছেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসের রিলেটেড ইমেজ ব্যবহার করা ভালো। সাধারণত আপনি ল্যান্ডিং পেজ থেকেও নিয়ে নিতে পারেন, ঠিক আছে স্যার? এই আর কি। তো ধরেন যে যেমন ধরেন ও হচ্ছে যে ওয়েব হোস্টিং নিয়ে কথা বলতেছে, তো এই ইমেজটা ওয়েব হোস্টিং নিয়ে কথা না হচ্ছে না, তার মানে এই ইমেজটা ব্যবহার করছে, দেখেন এই যে সার্ভারের একটা মাইয়া, তার বাম হাতের খেল, সার্ভার গুলো উঁচু করে রাখছে আর কি, তাই না? সব জায়গায় দেখেন মেয়েদের বাম হাতের খেল আছে, একটা সার্ভারেও সেখানেও তাদের বাম হাতের খেল আছে। যাই হোক, তো এখানে হলো সে, এই যে এটা সার্ভার বোঝাচ্ছে, আর একটু মেয়ে মানুষের সাধারণত ব্যবহার করতেই হয়, যাতে আপনি দাঁড়িয়ে যান দেখার জন্য আর কি, ঠিক আছে? তো মানে ওয়েব হোস্টিং এর সাথে রেলিভেন্ট একটা ইমেজ ব্যবহার করেছে এখানে, সেরকম একটা ইমেজ ব্যবহার, এই জন্য অ্যাড গ্রুপ লেভেলে, যে অ্যাড গ্রুপে তুমি ওয়েব হোস্টিং রিলেটেড কথাবার্তা বলতেছো, সেই রিলেটেড একটা ইমেজ ব্যবহার করো। ধরেন আমি এটা করলাম আর কি, ঠিক আছে, যাতে ওইরকম দেখা যায় আর কি, দ্যাটস ইট। সো এটাও একটা খুব ভালো ইমেজ এক্সটেনশন ব্যবহার করে, গুগলে বলতেছে 6% সিটিআর বেড়ে যায় ওদের রিসার্চ, ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি আমাদের ম্যানুয়াল অ্যাড এক্সটেনশন। এর বাদেও কিছু ইয়া এক্সটেনশন আছে, কি এক্সটেনশন? যেটাকে আমরা বলি হচ্ছে অটোমেটেড এক্সটেনশন। কি ভাই? অটোমেটেড। হ্যাঁ, ঠিক আছে। অটোমেটেড এক্সটেনশন ব্যবহার করি, সেটা আমরা কিভাবে করি? জাস্ট আমরা অ্যাসেটে গেলাম, এই যে এখানে দেখেন, এই যে আপনাকে মরে যেতে বলতেছে আর কি, মরে মানে মরে না আর কি, MORE, মোর। এই যে আপনি যখন মরে যাবেন, তখন এই যে অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেটস, এরপরে যখন আবার আমরা একটু ক্লিক ক্লিক করব, আবার মরে যাবেন, বারবার মরতে হবে, ঠিক আছে? আবার যখন মরবেন,
এই অ্যাডভান্স লেভেল সেটিং। এইখানে দেখেন সাধারণত ডাইনামিক ইমেজ, অটোমেটেড লোকেশন, অটোমেটেড অ্যাপস, লঙ্গার হেডলাইন ডেসক্রিপশন যেটা আমরা শিখে আসলাম, স্ট্রাকচার স্নিপেট, কল আউট, এটা এইগুলা হচ্ছে যে ম্যানুয়ালও আমরা দিতে পারি। শুধু এখানে সেলার রেটিংটা ম্যানুয়ালি আমরা দিতে পারি, আর বাদ বাকিগুলো কিন্তু সবগুলো আমরা ম্যানুয়ালি দিতে পারি। অ্যাজ ওয়েল এজ এগুলো অটোমেটিকও হবে। কখন হবে? যখন আপনি এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড ট্যাড গুলো রান করবেন, কিছুদিন যাবে, তারপরে গুগল যে ল্যান্ডিং পেজে আপনি নিয়ে যান, কোনো যে ল্যান্ডিং পেজে আপনি নিয়ে যান বা যে ল্যান্ডিং পেজটাতে সব থেকে বেশি যাচ্ছে, গুগল ওই ল্যান্ডিং পেজটা ক্রল টল করবে। তারপর ওই ল্যান্ডিং পেজে আসার পরে, ধরেন আপনি ল্যান্ডিং পেজ দিয়েছেন এইটাতে আসা, অথবা আপনি ল্যান্ডিং পেজ দিয়েছেন ধরেন সালোয়ার, তো এইটাতে আসার পরে আপনি অ্যাড রান করতেছেন, কিছুদিন অ্যাডটা রান করলেন, 200 300 500 ডলার খরচ করলেন। এই ল্যান্ডিং পেজে আসার পরে এরপরে তারা কোথায় যাচ্ছে, কোন জায়গাগুলোতে সব থেকে বেশি যাচ্ছে, এই জিনিসগুলো ক্রল ফ্রল কইরা গুগল অটোমেটিক্যালি আপনার হচ্ছে এইরকম এই অটোমেটিক এক্সটেনশন তৈরি করে দিবে। সেটা ইমেজের ক্ষেত্রে হতে পারে, এই লোকেশন, ডাইনামিক, সরি সাইট লিঙ্ক, কল আউট, এগুলো হতে পারে। এগুলো আমরা যেটা ম্যানুয়ালি দিলাম প্রথম অবস্থায়, কিছুদিন অ্যাড চলার পরে ও এই ওয়েবসাইটে আমরা প্রথমে ল্যান্ডিং পেজে যাওয়ার পরে ওই পেজ থেকে এরপরে আমরা কোন টোন পেজগুলোতে বেশি যাচ্ছি, এই জিনিসগুলো বিচার বিবেচনা করে সে অটোমেটিক্যালি বা ডাইনামিক্যালি আপনার এক্সটেনশন তৈরি করে দিবে, যেগুলো আমরা ম্যানুয়ালও দিতে পারি, আবার গুগল অটো দিতে পারি থ্রু, ধরো যে ও এআই দ্বারা বিশ্লেষণ করতেছে যে কোথায় যাচ্ছে বেশি। তো এইভাবেও সে এগুলো করে দিতে পারে। এখানেও বেশ কিছু কথাবার্তা আছে যে অটোমেটেড এক্সটেনশন আপনি অফও করে দিতে পারেন এখান থেকে, হ্যাঁ? আমরা অফ করে দিতে পারি এরকম। কেন অফ করে দিচ্ছেন এটা রিজন বলে দেন ভাই, আদার রিজন। আমরা অফ করে দিলাম, আপনি অফ করে দিতে পারেন। যদি অন থাকে, বাই ডিফল্ট অন থাকে, আপনাকে দেখতে হবে ওই যখন হচ্ছে যে আপনি রিপোর্টিং করবেন তখন দেখতে হবে যে অটোমেটিক যে এক্সটেনশন গুলো তৈরি হয়েছে, ওই এক্সটেনশন থেকে মোটামুটি আপনার ক্লিক ক্লিক আসতেছে কিনা, সেখান থেকে সেলস টেল জেনারেট হচ্ছে কিনা, লিড টিড জেনারেট হচ্ছে কিনা। যদি হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে এভাবে আপনি অফ করে দিতে পারেন। দ্যাটস ইট। ঠিক আছে স্যার, এই আর কি। এখন পয়েন্ট হলো যে সেলার রেটিং এক্সটেনশনটা আমরা অফও করে দিতে পারি, অনও করে দিতে পারি। সাধারণত অন করে রাখা ভালো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, তারপরে ছেড়ে দেবো আজকের মতো। কারণ এক্সটেনশনটা আজকে আমরা শেষ করে ফেলি। ঠিক আছে স্যার, এরপরে ছোট ছোট ক্লাস নেবো, অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে যে সেলার রেটিং, সেলার রেটিং এক্সটেনশন, সেলার রেটিং বা রিভিউ এক্সটেনশন, ভালো একটা এক্সটেনশন, ইম্পর্টেন্ট। খুব খেয়াল করে দেখেন যে যখন আমরা সার্চ অ্যাডে দেখি তখন সেলারিটি এক্সটেনশনটা এইভাবে দেখায়, যখন হচ্ছে আমরা শপিং অ্যাডে দেখি তখন এইভাবে দেখায়। ঠিক আছে স্যার, অর্গানিক ভাবে তো দেখাই না, জাস্ট অর্গানিক ভাবে এইভাবে আসতেছে। যখন আমরা সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড, যেটার জন্য আমরা মানে পড়ালেখা করতেছি, এইভাবে দেখাই। একটা মজার ব্যাপার হলো, যখন আমরা কোনো সেলারিটি এক্সটেনশন ব্যবহার করি তখন তোমার এই সিটিআর বেড়ে যায় 35%, এবং কনভার্সন রেট বাড়ে হচ্ছে 10%। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এটা ডেটা দেখা গেছে যে এই যে দেখেন উপরে একটা ডেটা আছে যে 90% কনজুমার, তারা হচ্ছে যে এই অনলাইন, 88% কনজুমার তারা হচ্ছে অনলাইন রিভিউ টেস্ট করে। এবং আমাদের ক্ষেত্রে দেখবেন সেম, আপনি যখন পিকাবো, দারাজ, গ্যাজেট এন্ড গিয়ার, অমুক তমক যে কোনো জায়গায় একটা প্রোডাক্ট আপনি অর্ডার করতে যান, আগে কিন্তু আপনি রিভিউ দেখে নেন। যখনই মোটামুটি ভালো রিভিউ পান তখন কিন্তু আপনার ওই যে ট্রাস্টের জায়গাটা তৈরি হয় এবং আপনি অর্ডার করেন, অথবা একটু কাট কর, মানে এই যে ক্লিকের পরিমাণ এটা বাড়ে আর কি, হ্যাঁ। এবং 88% কনজিউমার তারা এই অনলাইন রিভিউটাকে খুব ট্রাস্ট করে আর কি। যে কারণে তোমার 35% সিডিআর বেড়ে যায় এবং 10% কনভার্সন রেট বাড়ে, সেলিং রেট বেড়ে যায় আর কি। ঠিক আছে স্যার, এই জন্য এই এটা খুব ইম্পর্টেন্ট। বাট এর কিছু জ্বালা যন্ত্রণা আছে। জ্বালা যন্ত্রণাটা কি? যে প্রথম কাজ হলো এইটা আমাদেরকে অন করে রাখতে হবে। এখন এইটা আমরা ম্যানুয়ালি দিতে পারি না। এটা আমরা কি ম্যানুয়ালি দিতে পারি না? তাহলে গুগল এটা কোথা থেকে নিবে? এরকম একটা প্রশ্ন আসছে, তাই তো? এই যে এরকম দেখাবে, ও কোথা থেকে এই রিভিউ গুলো নিবে?
এই রিভিউ গুলো কোথা থেকে নিবে? এই রিভিউ গুলো নিবে হচ্ছে, ধরো তুমি যদি এই যে ওই যে গুগল মাই বিজনেস যেটার কথা বললাম, আমরা যদি স্কিল আপার লিখে সার্চ দিই, তাহলে আমাদের গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট আছে বলেই এখানে মোটামুটি আসলে, এবং নিচের দিকে যদি আমরা যাই, দেখেন মোটামুটি এখানে 265টার মতো রিভিউ আছে, তাই না? এবং যখন আমরা এই গুগল মাই বিজনেসে আমাদের এই কোনো কোম্পানিকে লিস্টিং করি, তখন হচ্ছে যে অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস, এই জিনিসপত্রগুলো এখানে একটা কোম্পানি, তারপরে প্রোডাক্ট প্রোডাক্ট অনেক কিছু আছে এর মধ্যে আর কি, আপনি প্রোডাক্ট টোডাক্ট শো করাতে পারেন, মানে এটা ওয়েবসাইটের মতো হয়ে যায়। তো এখানে এই জিনিসগুলো দিতে হয়, এরপরে এটা মোটামুটি অ্যাপ্রুভ হয়, যখন ভিজিবল হয় তখন মানুষ এইভাবে সার্চ দিলে এইভাবে দেখে আর কি, হ্যাঁ, এই যে নলেজ গ্রাফ দেখে আর কি। তো এখানে হচ্ছে যে এরকম 265টা রিভিউ আছে আর কি, তাই না? খুব ভালো কথা। এখন যখন আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করি, তখন আমরা একটা ল্যান্ডিং পেজের ইউআরএল দিই না ভাই? ওই যখন আমরা পিপি সেট শিখছিলাম, ওই ল্যান্ডিং পেজের ইউআরএল এর মধ্যে কি থাকে? যে এই যে এরকম larifcrest.com প্রোডাক্ট, তারপরে যে সালোয়ার কামিজে চলে গেলেন, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এই ইউআরএল এর মধ্যে কি লারিফ ক্রেজ আছে না? লারিফ ক্রেজ আছে। গুগল দেখে যে ওই যে গুগল এই larifcrest.com, মানে এই যে আমরা এখানে গেলাম, মানে এখানে যেমন, এখানে যদি তুমি এই ওয়েবসাইটে ক্লিক করো, তাহলে আমাদের ওই স্কেলার ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? ফাইন, স্কেলার ওয়েবসাইটে নিয়ে গেল। তার মানে ও খুঁজে দেখে যে কোন গুগল মাই বিজনেসের অ্যাকাউন্টে এই larifcrest.com ইয়াটা ব্যবহার করা হয়েছে। একটার বেশি কিন্তু থাকতে পারে না আর কি স্যার, অ্যাপ্রুভ হবে না। তার মানে পৃথিবীতে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট একটা ওয়েবসাইটের জন্য কিন্তু একটাই স্যার, নাহলে তো অ্যাপ্রুভ হয় না। এবার সে খুঁজে দেখে যে ওই যে ল্যান্ডিং পেজটা যেটা দিলাম, ওই ল্যান্ডিং পেজের যে রুট ডোমেইনটা, মূল ইউআরএলটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা, মানে লোকাল লিস্টিং করা আছে কিনা, ওই লোকাল লিস্টিং থাকলে কোন ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আছে। তার মানে ও পেয়ে গেল যে হ্যাঁ, স্কিল আপার। এইবার এখানে কয়টা রিভিউ আছে? 265টা রিভিউ আছে। এই রিভিউটা পিক করো, পিক করে সে হচ্ছে অ্যাড এর মধ্যে এইভাবে দেয়। এই জিনিসটা গুগল ম্যানুয়ালি করতে দেয় নাই, যাতে জেনুইন থাকে, অটোমেটেড ও নেয় আর, ঠিক আছে স্যার? এছাড়াও এছাড়াও গুগলের বেশ কয়েকটা পার্টনার আছে। পার্টনারটা হলো কারা? পার্টনারটা হলো শপিং এর ক্ষেত্রে ডকুমেন্ট বানিয়েছিলাম। পার্টনার, আচ্ছা আমরা এখানে লিখেছি স্যার, দিই সেলার, সেলার রেটিং এক্সটেনশন পার্টনার, দেখি এই যে এটা মনে হয়, এই যে এটা হচ্ছে, এই যে এইগুলা হচ্ছে যে গুগল অ্যাডস এর সাথে এদের রিভিউ পার্টনারেরা। তার মানে হলো এই যে এই কয়টা কোম্পানিকে গুগল অথরাইজ করেছে যে ভাই এইখানে যাদের রিভিউ থাকবে সেই রিভিউ গুলো গুগল টেনে এনে এইভাবে দেখাবে। এর মধ্যে খুবই পপুলার এই যে স্ট্যাম্প.io, এটা আমরা শপিং এর ক্ষেত্রে ব্যবহার করি। ট্রাস্ট পাইলট খুবই পপুলার, আরেকটা আছে। যাই হোক, এই দুইটা মোটামুটি, ধরো এই দুই তিনটা স্ট্যাম্প, ট্রাস্ট পাইলট, এই জিনিসগুলো মোটামুটি খুবই পপুলার। কি করতে হয়? ধরো তুমি ট্রাস্ট পাইলটে যাও, এই হলো ট্রাস্ট পাইলট। এইখানে হচ্ছে কোন একটা, এখানে কিন্তু ইয়ে আছে, প্রাইসিং আছে, দেখে মানে এখানে যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন, দেখেন এন্টারপ্রাইজের জন্য ডেমো দিচ্ছে, অ্যাডভান্স মোস্ট পপুলার, এই যে 20টা ইউজার এখানে 500 রিভিউ ইনভাইট দিতে পারবা, স্টার্টিং এত পার মান্থ না। যাই হোক, এটা মোটামুটি ভালো ইয়ে আছে। এটা হচ্ছে 200 সাপোর্ট 8 ইউজার 3 অ্যাকাউন্ট, এই যেগুলো মনে হয় নেয়। বিষয়টা হলো যে এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কার জন্য? যে কোম্পানি আপনি অ্যাড দিতে চান, অ্যাডভার্টাইজিং করে, আমরা ধরো কার জন্য করি, আমরা লারিবের জন্য দিই। তাহলে লারিবের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? ক্রিয়েট করার পরে এইটার অ্যাপ আছে ওয়ার্ডপ্রেসের জন্য। এছাড়াও তুমি এই ট্রাস্ট পাইলটটা ওই ওয়েবসাইটের ফুটারে সাধারণত ইন্টিগ্রেট করে দিলে ভালো হয়। ফুটার ইন্টিগ্রেট করলে মানুষ ওখান থেকে ক্লিক করে এসে এখানে রিভিউ দেয়। যেমন ধরেন
আমি যদি আহ ধরো এখানে যে কোনো একটা কোম্পানি দিতাম, ধরো এইচ জেড অ্যাসোসিয়েটস লিখি। কি হলো ভাই? এ এইচ জেড, ও আচ্ছা, ইউআরএল যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, ও আমরা মনে হয় একটা ইয়ে করছি, ফর কনজুমারে যেতে হবে, আমরা ওই বিজনেসে চলে গেছি। এখানে আপনি এইচ জেড অ্যাসোসিয়েট লিখে সার্চ দেন। এইচ জেড, আচ্ছা এইচ জেড অ্যাসোসিয়েটস, এই যে এটা ধরো। হ্যাঁ, এটা এই কোম্পানি দেখেন অলরেডি বেশ কয়েকজন রিভিউ দিচ্ছে আর কি। হ্যাঁ, তার এখানে আপনি রিভিউ লিখতে পারেন। হুম, এখন যাই হোক, আমি ধরেন এখানে রিভিউ লিখবো না। এই কোম্পানিটা 40টা রিভিউ পাইছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এজন্য কিন্তু এই ট্রাস্ট ভ্যালুড কোম্পানিকে, এই কোম্পানির ইয়ারলি বা মান্থলি একটা টাকা দিতে হয়। এইবার বিভিন্ন মানুষ, এই জন্য এই জিনিসটা ওই ওয়েবসাইটের হেডার বা ফুটারে ব্যবহার করলে ভালো, কারণ যারা রিভিউ দিতে চায় তারা এখানে আনতে হয়, অথবা অনেক সময় রিভিউ নিয়ে নিতে হয় আর কি, কারণ এটা তো ওই যে ট্রাস্ট গেইনের জায়গা তৈরি করে বা অডিটর হয় আর কি। তো যেটা করে এইখানে, এখানে যে যে কয়টা কোম্পানি আছে, এটা যে আপনার সব জায়গায় যেতে হবে তা না, আপনি যে কোনো এক দুইটাতে অ্যাকাউন্ট রাখতে পারেন, সেখানে আপনি রিভিউ নিতে পারেন। নেয়ার পরে গুগল যখন হচ্ছে যে ইয়া করবে, যখন আপনি এটা অন রাখবেন, যখন এটা অন রাখবেন তখন হচ্ছে যে ও দেখবে যে ওই গুগল মাই বিজনেস ওর ইয়ে আছে কিনা, অ্যাজ ওয়েল এজ ও যে কোম্পানিগুলো অথরাইজ করেছে গুগল, সেই সমস্ত কোম্পানির ওয়েবসাইটে এরকম রিভিউ আছে কিনা, যদি থাকে সেইগুলো সে পুল করে নিয়ে এই অ্যাডের মধ্যে এইভাবে দেখাবে। ঠিক আছে স্যার, এটা একটা পয়েন্ট। এখন এর কিছু নিয়ম কানুন আছে। নিয়মটা হলো যে তোমার সার্চ অ্যাডের ক্ষেত্রে বা পিপিসি ক্ষেত্রে লাস্ট 1 বছরে 100টা ইউনিক রিভিউ থাকতে হবে, তার মানে একই লোক বারবার রিভিউ দিচ্ছে, হইব না। ইউনিক রিভিউ থাকতে হবে, ইয়া, এবং যে রিভিউ অবশ্যই 3.5 বা তার উপরে হতে হবে, তাহলেই অ্যাডের মধ্যে এরকম দেখাবে আর কি। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি আমাদের এক্সটেনশন ফেক্সটেনশন নিয়ে যত কথাবার্তা। কারো কোনো কথা আছে? কথা কইলেও আনসার দিতে পারবো না। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ, আপনারা যেটা করবে, হ্যাঁ বলেন। ওই যে ট্রাস্ট পাইলট অথবা যে গুগল মাই বিজনেস এর যে ইয়াটা বললেন বিষয়টা, ওইখানে সাপোজ ধরেন হচ্ছে আমার কাছে মানে 3টা বা 5টা মিল আছে, ওই 3টা 4টা বা 5টা মিল আমি যে আলাদা আলাদা রিভিউ দিই, সেক্ষেত্রে কি এটা কাউন্ট হবে? না, তিনটা হ্যাঁ হতে পারে। মানে হবে। সাপোজ ধরেন আমার কাছে 5টা মিল আছে, আমি এখন 5টা মিল দিয়ে মানে 5টা। এই ধরনের চিন্তা চেতনায় যান কেন? মানে এই ধরনের চিন্তা চেতনায় হবে, অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। কেন, তো দেখে ডিফারেন্ট আর। অথবা আরেক ভাবে দেখতে পারে, যদি ধরেন ব্যাক এন্ডে চিন্তা করো কোন পিসির থেকে দিচ্ছে, পিসি তো আমরা আইডেন্টিফাই করতে পারি, ডিভাইস আইডেন্টিফাই করতে পারি না, জি কোন পারি। নেটওয়ার্ক থেকে দিচ্ছে, তাহলে হবে না। বাট সাধারণত হয়। বাট এই ধরনের চিন্তা চেতনার মধ্যে আমরা যাই কেন আর? বলছে ইউনিক হতে হবে, ইউনিক আপনি ম্যানেজ করবেন। আপনি ক্লায়েন্টদের রিকোয়েস্ট করবেন যে ভাই তুমি আমার এখানে একটা রিভিউ দিয়ে দাও তো। মানে যারা ভাই আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করবে তাদেরকে, তাই না? হুম। আচ্ছা। যাই হোক, এই রিভিউ অনেক সেল করে বাংলাদেশ, মানে অনেক লোক আছে রিভিউ সেল করে টাকা পয়সা কামায়, আবার মাসুদ মনে হয় এই কাজই করে, এই জন্য ওর মনে হয়েছে এটা। না আচ্ছা যাই ভাই, হোক, আমি আর কি জানলাম। আপনি এই কাজ করেন আর রিভিউ সেল করেও কিন্তু অনেক গিগ আছে দেখেন। আচ্ছা যাই হোক, বাদ দেন, ফরগেট ইট। আপনাদের কাজ হলো অবশ্যই ভিডিওটা একটু দেখলেন। আমি এখানে বিভিন্ন ধরনের বিজনেস কেস বলেছি, আমি 2টা 3টা 4টা কোম্পানির এক্সাম্পল দিয়েছি, আপনি এই রিলেটেড আরো কি হতে পারে একটু মাথা খাটাবেন। ঠিক আছে স্যার, এই জন্য ভিডিওটা 2বার দেখবেন। বস বস একটা প্রশ্ন ছিল। হুম। বস, এই যে অটোমেটেড অ্যাসেটে এই যে সিটিআর আসবে, এটা আমরা কিভাবে বুঝবো? ওই যে আমরা রিপোর্টে দেখতে পারবো, এগুলো আমরা দেখবো না পরে, এগুলো খুব সহজ জিনিস, রিপোর্টে দেখতে পারবেন। আচ্ছা 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 বস, থ্যাংক ইউ বস। বস,
হুম। ওই সাবডোমেইনের রেটিং যেগুলো আমরা পাবো সেগুলো কি মেইন ডোমেইনের আন্ডারে দেখাবে? যে ধরেন আমার gemini.google.com, এখন জেমিনি তো আলাদা একটা প্রোডাক্ট আমার। এখন এটার আলাদা রেটিং আমি কিভাবে করব, মানে পুল করব কিভাবে, আলাদা পুল করবে কিভাবে? মানে সাবডোমেনের বলতে মানে হুট করে কথাটা না বলে ওভারঅল বিজনেস সিনারিওটা বুঝিয়ে বলেন, তাহলে আমাদের সুবিধা হয়। না, ধরেন কম বুঝি তো। গুগল গুগল তো একটু একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ। এখন এইটার রেটিং ধরেন আলাদা আছে, এখন আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি জেমিনি, যেটা হচ্ছে আমার ওই গুগলের সাবডোমেইন gemini.google.com। তখন আমরা চাচ্ছি যে জেমিনির এই অ্যাড চালাচ্ছি, তখন এই ইগুলো আসবে, রেটিং গুলো আসবে। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারবো? আচ্ছা, মানে ও বলতে চাইলো, আমি ধরে নিলাম larifcraze.com, এটা হচ্ছে আমি মূল ইয়াগুলো ধরো ট্রাস্ট পাইলট এবং গুগল মাই বিজনেসে আমি মূলত ট্রাস্ট পাইলটের জন্য হচ্ছে ইয়া পাইছি, সরি, লারিফক্রেজের প্রোডাক্টের জন্য রিভিউ পাইছি। এখন আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি, জিমিনি ধরো, জিমিনি.larifcraze.com, এদেরটার জন্য কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, ওই নতুন প্রোডাক্টটার জন্য। আহ, আমার মনে হয় কি জানেন, সাব ডোমেন গুলো মনে হয় নিয়ে নিতে পারে, কারণ ওটা তো মূল ডোমেনেরই জিনিস, একটু দেখে নেন, সম্ভবত নিয়ে নেওয়ার কথা। ঠিক আছে বস। কারণ ওটা তো মূল ডোমেনেরই ইয়া। হুম। আপনার তো, আপনি কিন্তু শপিং এটে গেছেন বস, আপনি সম্ভবত শপিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছেন, আমরা কিন্তু সার্চ এড থেকে কথা বলতেছি। সার্চ এডে তো আপনার হচ্ছে ওই বিজনেসের জন্য যেটা থাকতেছে সেটা এনেই দেখাচ্ছে, স্পেসিফিক কোনো প্রোডাক্টের জন্য না। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেটা শপিং এডের জন্য, ও ঠিক আছে স্যার? স্যার, আমি শপিং আইডি হিসেবে বলিনি যে ওকে, এটা হইতে পারে আন্ডারে। সম্ভবত আপনি শপিং এডের পয়েন্ট অফ ভিউ, শপিং এডের জন্য কিন্তু স্যার ওই প্রোডাক্টের রিভিউ থাকতে হবে। আচ্ছা। তাহলে হচ্ছে যে আমরা যে স্ট্যাম্প ডট আইও করে ওইটা পুল করে এনে ওই প্রোডাক্টের ইয়া দেখাতে পারবো। আর ইসের ক্ষেত্রে আমার ধারণা হয়ে যাওয়ার কথা, তুফাইল স্যার কি বলেন? জি স্যার। তুফাইল স্যার কি এটাই বলেন? জি স্যার। এই শপিং দেখেন এখানে যে শপিং আমরা এর ক্ষেত্রে তো এক্সটেনশন গুলো ইয়ে ব্যবহার আসবে না। করব না, জি ওই স্যার। যে লাস্ট প্রশ্নটা করলো আর কি। তো ধরো আমি এই ক্যাম্পেনে এই এক্সটেনশন গুলো ব্যবহার করছি, কি এক্সটেনশন? স্যাডলিং এক্সটেনশন, তাহলে স্যাডলিং এক্সটেনশন আপনি ক্লিক করলেন, অথবা ধরেন আপনি কল আউট এক্সটেনশন ব্যবহার করছেন। তো এখানে এই যে আপনার এই কল আউট এক্সটেনশনের সিটিআর কত, এভারেজ সিপিসি ইমপ্রেশন কয়টা, কস্ট কত, ক্লিক কয়টা, এখান থেকে যদি কনভার্সন হয় তাহলে কনভার্সন রেট কত, এগুলো এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে স্যার? লাস্ট প্রশ্ন কোন স্যার যেন করলো না, স্যার আমি বুঝলাম। একজন বললো না যে কোন এক্সটেনশন থেকে আমার ক্লিক ক্লিক আসতেছে কিভাবে দেখবো? জাস্ট ওই স্যার আমি অ্যাসেটের, করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই ওই এক্সটেনশনটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে বস আপনি স্যার। যদি আরো ইনফরমেশন দেখতে চান তাহলে কলাম থেকে সুন্দর করে এখান থেকে ইয়া নিয়ে নিবেন আর কি। যে যে বিষয় আপনি দেখতে চান, ইন্টারেকশন রেট, এভারেজ কস্ট, এই কনভার্সন থেকে ধরেন কস্ট পার কনভার্সন ভ্যালু, অল কনভার্সন, যা মন চায় এরকম ইয়া দিবেন, এখানে কলাম অ্যাড হবে, এরপর সারাদিন বসে বসে এগুলো দেখবেন। ঠিক আছে স্যার? ওকে বস। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো এটাই, প্র্যাকটিস। আমি কিন্তু কিছু জিনিস করছি, কিছু জিনিস করি নাই, আপনারা কিন্তু একবার হলেও প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবেন। ঠিক আছে স্যার? প্র্যাকটিস অল দা এক্সটেনশন। কিছু জিনিস আবার দেখতেও পারবেন না, যেমন আপনি লোকেশন এক্সটেনশন আপনি প্র্যাকটিস করতে পারবেন না। ঠিক আছে? এইটা সবগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে স্যার? বেঁচে থাকলে কথা হবে সোমবারে 10টা 15 মিনিটে। আচ্ছা বস, আমার এই গুগল আর্টস এর একটা রিকমেন্ডেশন ইয়েতে আর কি, আরো রিকমেন্ডেশন আসতেছে, একটা আমি কনফিউশন হয়ে গেছে একটা বিষয়ে। ঠিক আছে, আমরা কোর্স শেষ হোক তারপরে কথা বলবো, হ্যাঁ? ওকে। আচ্ছা বস, আল্লাহ হাফেজ।